তো আমরা এখানে এরপরে কয়েকটা এক্সাম্পলস নিয়েছি আর কি। ডিফারেন্ট যে নিউক্লিয়ার রিঅ্যাকশনস গুলো বলা হচ্ছিল সেইগুলো কয়েকটা এক্সাম্পল নেওয়া হয়েছে এখানে। যেমন আলফা ইনডিউসড রিঅ্যাকশনস। আলফা ইনডিউসড রিঅ্যাকশনস নামটা শুনে যেটা বুঝতে পারছো যে দি রিঅ্যাকশন ইজ ইনডিউসড বাই দি আলফা পার্টিকেল, দ্যাট ইজ দি বোম্বার্ডিং পার্টিকেল হেয়ার ইজ দি আলফা পার্টিকেল। হ্যাঁ, এই ধরনের রিঅ্যাকশনকে তোমার কিভাবে মানে এক্সাম্পলস দুটো দেওয়া রয়েছে। দেখো, এই যে বোরনকে যদি বোম্বার্ড করা হয় বাই আলফা পার্টিকেল, উই হ্যাভ কার্বন 13 এন্ড এ প্রোটন। তো এই রিঅ্যাকশন গুলোকে এইরকম ভাবে ডেসক্রাইব করা হয় আর কি, আলফা পি রিঅ্যাকশন। আলফা পি রিঅ্যাকশন এইটার মানে হচ্ছে যে প্রজেক্টাইলটা আলফা পার্টিকেল আর ইজেক্টাইলটা হচ্ছে প্রোটন। বোরনকে বোম্বার্ড করা হয়েছে, বোরন ইজ দি টার্গেট নিউক্লিয়াস bombarded by the alpha particle. We have carbon 13 as the residual nucleus and proton as the ejectile. সিমিলারলি এই এক্সাম্পলটা এটাও আমি আগে কোনো কনটেক্সটে বলেছি নিশ্চয়ই। নাইট্রোজেন 14 আলফা পার্টিকেল, এদের রিঅ্যাকশনে অক্সিজেন 17 এবং প্রোটন পাওয়া যায়। এরকম কতগুলো এক্সাম্পলস রয়েছে আর কি, আমি সবগুলো বলবো না, এখান থেকে দেখে নিতে পারো। আলফা এন রিঅ্যাকশন নামটা শুনে যেটা বুঝতে পারছো, বোম্বার্ডিং পার্টিকেলটা আলফা পার্টিকেল আর ইজেক্টাইল ইজ দি নিউট্রন। As an example, when beryllium 9 is bombarded by an alpha particle, we have carbon 12 and a neutron. Proton induced reaction. Proton induced reactions মানে এখানে বোম্বার্ডিং পার্টিকেল বা প্রজেক্টাইলটা হচ্ছে প্রোটন। তো এইরকম অনেক রকম রিয়াকশন হতে পারে। পি আলফা রিয়াকশন। পি আলফা রিয়াকশন মানে হচ্ছে বোম্বার্ডিং পার্টিকেলটা প্রোটন, ইজেক্টাইলটা হচ্ছে আলফা পার্টিকেল। এখানে সেইগুলোর এক্সাম্পল দেওয়া রয়েছে। তেমনি পিএন রিয়াকশন, বোরনকে যদি প্রোটন দিয়ে বোম্বার্ড করা হয়, উই হ্যাভ কার্বন এন্ড নিউট্রন। নেক্সট ডয়টেরন ইনডিউসড রিয়াকশনস। কোনো নিউক্লিয়াসকে আমরা ডয়টেরন দিয়ে বোম্বার্ড করতে পারি, তাতে করে আলফা পার্টিকেল প্রডিউস হতে পারে, যেমন লিথিয়াম 6 এবং ডয়টেরন। এদের রিয়াকশনে উই হ্যাভ হিলিয়াম 4, 2 হিলিয়াম 4 এন্ড সাম এনার্জি। অর্থাৎ এখানে একটা হিলিয়াম বেসিক্যালি রেসিডিউয়াল নিউক্লিয়াস হিসেবে কনসিডার করা হচ্ছে, আর একটা হিলিয়ামকে আলফা পার্টিকেল ইজেক্টাইল হিসাবে ইন্টারপ্রিট করা হচ্ছে। ডিপি রিয়াকশন, এটাও তাই, নামটা থেকে বুঝতে পারছো, ডয়টেরন ইনডিউসড রিয়াকশন, এখানে ইজেক্টাইলটা হচ্ছে প্রোটন। নেক্সট ভিএন রিয়াকশন, একই রকম সিমিলার, ডয়টেরন ইনডিউসড রিয়াকশন যেখানে ইজেক্টাইল হচ্ছে নিউট্রন। মোবাইলটা নিও। নেক্সট নিউট্রন ইনডিউসড রিয়াকশনস, ইন আলফা রিয়াকশনস। এরকম কতগুলো এক্সাম্পলস রয়েছে আর কি, এগুলো জাস্ট শুধু বলার জন্যই বলা, মুখস্থ টুখস্থ এইসব কিছু রাখার দরকার নেই। এই পিকআপ রিয়াকশনের এক্সাম্পল একটা মনে রেখো আর কি, এটা একটা খুব ডিস্টিংক্ট নিউক্লিয়ার রিয়াকশন। নাইট্রোজেন 14 after bombardment by a neutron, it produces a carbon 12 and a T3. আমরা এই জায়গাটাতে যাই, কম্পাউন্ড নিউক্লিয়াস। হোয়াট ইজ কম্পাউন্ড নিউক্লিয়াস এন্ড Bohr's famous postulate regarding the compound nucleus, নিউক্লিয়ার রিঅ্যাকশন কিভাবে হয় সেই সম্পর্কে বোর একটা পোস্টুলেট দিয়েছিলেন ইন 1936। Compound nucleus model, or the idea of compound nucleus formation, was introduced by Bohr in 1936. The model assumes that when some projectile X hits a target nucleus capital X to produce a nuclear reaction, it is captured by the target nucleus, and a compound nucleus C star is formed in highly excited state. যেমন আগের এক্সাম্পল গুলোতে দেওয়া হচ্ছিল যে নাইট্রোজেন 14 কে আমরা ধরো একটা নিউট্রন দিয়ে বোম্বার্ড করেছি, তো ইনিশিয়ালি এই বোম্বার্ডিং পার্টিকেলটা টার্গেট নিউক্লিয়াস দ্বারা ক্যাপচার হবে এবং একটা কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্ম করবে, যেটা তার একটা হাইলি এক্সাইটেড স্টেটে ফর্ম হবে। কম্পাউন্ড নিউক্লিয়াস উইল বি ফর্ম ইন ইটস হাইলি এক্সাইটেড স্টেট। সেটাকে স্কিমেটিক্যালি এখানে রিপ্রেজেন্ট করা রয়েছে। জাস্ট ফার্স্ট স্টেপটা পর্যন্ত তাকাও, x প্লাস এক্স থেকে সি স্টার। ফর এ শর্ট while there will be a compound nucleus. যেহেতু কম্পাউন্ড নিউক্লিয়াসটা একটা এক্সাইটেড স্টেটে প্রডিউসড হচ্ছে, এর একটা ডেফিনাইট লাইফ টাইম থাকবে। তো প্রজেক্টাইল কম্পাউন্ড নিউক্লিয়াসটার মধ্যে কি হয়,
কম্পাউন্ড নিউক্লিয়াসটার মধ্যে তো এই প্রজেক্টাইলটা ক্যাপচার হয়েছে, প্রজেক্টাইলটার মধ্যে একটা হাই এনার্জি ছিল, কাইনেটিক এনার্জি ছিল। তো প্রজেক্টাইলটা উইল লুজ ইটস এনার্জি র্যাপিডলি ডিউ টু কলিশন উইথ দি নিউক্লিয়স উইদিন দি টার্গেট নিউক্লিয়াস অ্যান্ড ইট উইল লুজ ইটস আইডেন্টিটি। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা রিমার্ক। দেখো, যখন এই বোম্বার্ডিং পার্টিকেলটা এই টার্গেট নিউক্লিয়াসটা দ্বারা ক্যাপচার্ড হলো, সে ধরো আমি একটা নিউট্রন দিয়ে একটা ইউরেনিয়াম 235 কে বোমবার্ড করেছি। তো নিউট্রনটা এই এর মধ্যে ঢুকে গেল, ইউরেনিয়াম 235 এর মধ্যে ঢুকে গেল, এবং ইউরেনিয়াম 236 এই নিউক্লিয়াসটা ফর্ম করলো ইন ইটস এক্সাইটেড স্টেট। এবার এই যে নিউট্রনটা ক্যাপচার হয়েছে, নিউট্রনটার একটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল, সেই এনার্জিটা র্যাপিডলি ডিক্রিজ করে যাচ্ছে, হ্যাঁ, বিকজ অফ কলিশন উইথ আদার নিউক্লিয়ন্স উইদিন দি টার্গেট নিউক্লিয়াস। টার্গেট নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত নিউক্লিয়ন গুলো ছিল তার সাথে এই বোম্বার্ডিং নিউক্লিয়নটার কলিশন হচ্ছে, তাতে করে এনার্জিটা লুজ করছে। এবং এনার্জিটা র্যাপিডলি লুজ করে ফেলার ফলে কি হচ্ছে, এই নিউট্রনটাকে আমরা আর আলাদা করে চিনতে পারছি না। এইটা যে তোমার বোম্বার্ডিং পার্টিকেলটা ছিল, এটা যে প্রজেক্টাইল ছিল, সেটাকে আলাদা করে চিনতে পারছি না। সেই জন্যই এই কথাটা বলা হয়েছে যে ডিউ টু collision with the nucleus the projectile rapidly loses its energy and it loses its identity। ইউরেনিয়াম 236 এর মধ্যে আমি অনেকগুলো নিউট্রন দেখছি, কোন নিউট্রনটা দিয়ে বোম্বার্ড করা হয়েছে এইটাকে কিন্তু আইডেন্টিফাই করাটা সম্ভব নয়। তো এ লার্জ নাম্বার অফ সাচ কলিশনস লিড টু কমপ্লিট থার্মাল ইকুইলিব্রিয়াম ইনসাইড দি কম্পাউন্ড নিউক্লিয়াস। এরকম লার্জ নাম্বার অফ কলিশন হচ্ছে, তাতে করে এন্টার নিউক্লিয়াসটার মধ্যে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাচিভড হচ্ছে। দি কম্পাউন্ড নিউক্লিয়াস ইজ এক্সাইটেড by both the kinetic energy of the projectile and by nuclear binding energy। এক্সটার্নাল এনার্জি সাপ্লাই করা হচ্ছে, বিভিন্ন নিউক্লিয়ন গুলোর মধ্যে কলিশনাল এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে এনার্জিটা। কাজেই কম্পাউন্ড নিউক্লিয়াসটার মধ্যে এনার্জি, মানে কম্পাউন্ড নিউক্লিয়াসটা তার এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে। This compound system is a relatively long-lived intermediate state of a particle target composite system। পার্টিকেল টার্গেট কম্পোজিট সিস্টেমের একটা ইন্টারমিডিয়েট স্টেট বলা হয়। and its lifetime is several times longer than the transit of an incident particle across the nucleus। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি, একটা নিউক্লিয়াসের ডাইমেনশন কেমন হয় আমরা জানি, ইট ইজ অফ দি অর্ডার অফ 10⁻⁻14। এই যে নিউক্লিয়াসের ডাইমেনশন বা ডায়ামিটার, সেটা কিরকম অর্ডারের? 10⁻14 মিটার, এইরকম অর্ডারের, রাইট? এবার ধরো তোমার কোনো একটা প্রজেক্টাইল দিয়ে বোমবার্ড করা হচ্ছে, যার ভেলোসিটিটা ইজ অফ দি অর্ডার অফ সে 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কতটা টাইম লাগবে যদি এই বোম্বার্ডিং পার্টিকেলটা ক্যাপচার না হতো? জাস্ট মানে নিউক্লিয়াসের সমান ডাইমেনশনটা পাস করতে কতটা সময় লাগতো? রাফলি 10⁻22 এতটা সময় লাগতো। সেটা কি বেসিক্যালি ট্রানজিট টাইম বলা হয়েছে। হ্যাঁ, এটা কি ট্রানজিট টাইম বলা হয়েছে, যে তোমার ট্রানজিট ট্রানজিট টাইম অফ দি ইনসিডেন্ট পার্টিকেল অ্যাক্রস দি নিউক্লিয়াস। ট্রানজিট টাইম transit time of an incident particle across the nucleus is 10⁻22 second, whereas এই যে পার্টিকেল আর টার্গেট নিউক্লিয়াস, কম্পাউন্ড নিউক্লিয়াস, পার্টিকেল আর টার্গেট নিউক্লিয়াস, এদের যে কম্পাউন্ড ফর্মটা, কম্পাউন্ড নিউক্লিয়াস বা কম্পোজিট সিস্টেমটার কথা বলা হচ্ছে, তার লাইফ টাইমটা কিন্তু এর থেকে অনেক বেশি। অর্থাৎ টাইম স্কেল রিলেটিভ ভ্যালুটা দেওয়া রয়েছে এখানে। টাইম স্কেল অফ কম্পাউন্ড নিউক্লিয়াস is of the order of 10⁻18 থেকে 10⁻16 সেকেন্ড, but lifetimes as long as 10⁻14 সেকেন্ড have also been observed। কথাটা কি বলা হলো? ক্লিয়ার হয়েছে? যে কোনো একটা টার্গেট নিউক্লিয়াস যখন এই ইনসিডেন্ট পার্টিকেলটাকে ক্যাপচার করছে, কম্পোজিট নিউক্লিয়াসটা, কম্পোজিট সিস্টেমটা, কম্পাউন্ড নিউক্লিয়াসটা তার একটা এক্সাইটেড স্টেটে ফর্ম করছে। সেই এক্সাইটেড স্টেটের লাইফ টাইমটা যে একদম বিশাল কিছু তা নয়। টিপিক্যালি কেমন, সেই এক্সাইটেড স্টেটের লাইফ টাইমটা টিপিক্যালি 10⁻18 সেকেন্ড থেকে 10⁻16 সেকেন্ড এইরকম অর্ডারের হয়। তবে 10⁻14 সেকেন্ডের লাইফ টাইমের কম্পাউন্ড নিউক্লিয়াসও দেখা গেছে। তো যাই হোক, এটা অ্যাপারেন্টলি ছোট, ডেফিনেটলি মানে ভেরি স্মল, কিন্তু এটা মাচ লার্জার অ্যাজ কম্পেয়ার টু দি transit time of the incident particle across the nucleus।
অর্থাৎ এই যে ডেটাটা, এই যে তথ্যটা, এই তথ্যটা কিন্তু খুব পরিষ্কারভাবে কম্পাউন্ড নিউক্লিয়াসের যে ফরমেশন এই আইডিয়াটাকে সাপোর্ট করছে। যে নিশ্চয়ই তোমার এই পার্টিকেলটা ক্যাপচার হচ্ছে বাই দি টার্গেট নিউক্লিয়াস। So, important feature and a direct consequence of the thermal equilibrium inside a compound nucleus is the fact that the mode of decay of compound nucleus does not depend on the way the compound nucleus is formed. দেখো এখানে কি কথা বলা হয়েছে, the mode of decay of compound nucleus does not depend on the way the compound nucleus is formed. This is an important hypothesis familiar as Bose independence hypothesis. এটাকে কোর্স ইন্ডিপেন্ডেন্স হাইপোথিসিস বলা হয়। জাস্ট এ মিনিট। ওকে, এইটা কে বোর্স ইন্ডিপেন্ডেন্স হাইপোথিসিস বলা হয়। আবার কথাটাকে আমি রিপিট করছি, যেটা বললাম যে কম্পাউন্ড নিউক্লিয়াসটা একাধিকভাবে ফর্ম করতে পারে। দেয়ার আর ডিফারেন্ট ওয়ে অফ ফর্মেশন অফ এ কম্পাউন্ড নিউক্লিয়াস, বাট দি মোড অফ ডিকে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট। কিভাবে কম্পাউন্ড নিউক্লিয়াসটার ফর্মেশন হয়েছে তার উপরে কিন্তু মোড অফ ডিকেটা ডিপেন্ড করবে না। সেটাই কিন্তু একটা ডিরেক্ট এভিডেন্স বলতে পারো of thermal equilibrium inside a compound nucleus. একটা কম্পাউন্ড, একটা টার্গেট নিউক্লিয়াসকে আমি ডিফারেন্ট বোম্বার্ডিং, মানে ডিফারেন্ট টার্গেট নিউক্লিয়াসকে ডিফারেন্ট বোম্বার্ডিং পার্টিকেল দিয়ে আমি একটা নির্দিষ্ট কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্ম করতে পারি। আই রিপিট, ডিফারেন্ট টার্গেট নিউক্লিয়াসকে ডিফারেন্ট পার্টিকেল দিয়ে বোম্বার্ড করে আমি একটা নির্দিষ্ট কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্ম করতে পারি। তো এই কম্পাউন্ড নিউক্লিয়াসের ফর্মেশন যখন হচ্ছে ভেরি ফাস্ট, এর মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে যাচ্ছে। কাজেই কম্পাউন্ড নিউক্লিয়াসটা কিভাবে ফর্ম করেছে সেই তথ্যটা কিন্তু কম্পাউন্ড নিউক্লিয়াসের মধ্যে আর থাকছে না। তাই মোড অফ ডিকে অফ দি কম্পাউন্ড নিউক্লিয়াস ডাজ নট ডিপেন্ড অন দি ওয়ে দি কম্পাউন্ড নিউক্লিয়াস ইজ ফর্ম। এটাকে বোর্স ইন্ডিপেন্ডেন্স হাইপোথিসিস বলা হয়। লেট আস কনসিডার অ্যান এক্সাম্পল হিয়ার। দেখো এখানে when copper 63 is bombarded with a proton, কপার 63 কে যদি একটা প্রোটন দিয়ে বোম্বার্ড করা হয় তাহলে জিঙ্ক 64 এই কম্পাউন্ড নিউক্লিয়াসটা পাওয়া যায়। অল্টারনেটিভলি আমি নিকেল 60 কে যদি আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ড করতাম, তাহলেও কিন্তু একই কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্ম করতো। আর এই কম্পাউন্ড নিউক্লিয়াসটা থেকে যে সাবসিকুয়েন্ট ডিকে হয় এরকম তিনটে ডিকে চ্যানেল পাওয়া যায়। একটা হচ্ছে তোমার 63 জিঙ্ক প্লাস নিউট্রন, 62 কপার প্লাস নিউট্রন প্লাস প্রোটন, 62 জিঙ্ক প্লাস 2 নিউট্রন, এরকম তিনটে চ্যানেলে ডিকে করে। তো দি ফ্যাক্ট ইজ দ্যাট যে এই কপার 63 কে প্রোটন দিয়ে বোম্বার্ড করলে এইরকম তিনটে চ্যানেলে ডিকে হয়। আবার নিকেল 60 কে আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ড করলেও এইরকম তিনটে চ্যানেলে ডিকে হয়। So that establishes this fact, that establishes this hypothesis the mode of decay of compound nucleus is independent of the way the nucleus compound nucleus is formed. ক্লিয়ার হয়েছে কি বললাম এখানে বোর্স ইন্ডিপেন্ডেন্স হাইপোথিসিসটা? হ্যাঁ রেসপন্স করো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বলো, না হলে না বলো। বুঝতে পেরেছি স্যার। ওকে, তো এর একটা এক্সপেরিমেন্টও আছে আর কি, সেটাতে আমি পরে যাব। তার আগে এখানে কিছু কথা বলা রয়েছে, এটা হয়তো খুব পরিষ্কার হবে না তোমাদের কাছে। ইন্ডিপেন্ডেন্স হাইপোথিসিস হোল্ডস ফর আইসোলেটেড লেভেলস অ্যাজ দি ডিকে অফ, এইটা বোধহয় আমি স্কিপ করতে পারি, এটা এক্ষুনি ক্লিয়ার হবে না। কোয়ান্টাম মেকানিক্সের কিছুটা পার্ট হয়ে থাকলে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কিছুটা পার্ট হয়ে থাকলে তবেই এই পার্টটা ক্লিয়ার হবে আর কি। আমি এই জিনিসটাকে রিভিউ করছি, হ্যাঁ, এটাকে আমি স্কিপ করছি। কন্টিনিউয়াম রিজিয়ন কি এইটা পরিষ্কার হবে না। স্লাইড কোথায় রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশন আর ওই কন্টিনিউয়াম। তো এই স্ট্যাটিস্টিক্যাল এই এখানে যে হাইপোথিসিসটার কথা বলা হলো সেই হাইপোথিসিসটা
এক্সপেরিমেন্টাল প্রুফ আছে, হ্যাঁ, এক্সপেরিমেন্টালি জিনিসটাকে প্রুফ করা গেছে। বিশেষ করে হাইপোথিসিসটার দুটো পার্ট, এই যে কন্টিনিউয়াম রিজিয়ন আর আরেকটা বললাম স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশন। এখানে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশনটা সেটা ওয়াজ এক্সপ্লেইনড বাই ঘোষালস এক্সপেরিমেন্ট। তোমরা যে এস এন ঘোষালের বইটা পড়ো, এস এন ঘোষাল এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। তার নাম অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে অ্যাজ ঘোষালস এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা এইরকম যে মানে ইন্ডিপেন্ডেন্স হাইপোথিসিসটাকে রিকল করি, এটা বলা হয়েছে সেম কম্পাউন্ড নিউক্লিয়াস জিন 64 ওয়াজ ফর্মড ইন দ্য সেম স্টেট অফ এক্সাইটেশন বাই টু প্রসেসেস। এরকম দুটো প্রসেসে আমরা জিঙ্ক 64 এই কম্পাউন্ড নিউক্লিয়াসটার একটা নির্দিষ্ট এক্সাইটেড স্টেটে পেতে পারি। কিরকম, আগে যেটা বললাম এখানে সেটাই বলা আছে, নিকেল 60 কে যদি আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ড করা হয়, অথবা কপার 63 কে যদি প্রোটন দিয়ে বোম্বার্ড করা হয়, তাহলে জিঙ্ক 64 এই কম্পাউন্ড নিউক্লিয়াসটা ফরমেশন হয়। তো আমাকে প্রথমে এটা অ্যাসিওর করতে হবে যে দুটো প্রসেসেই যে কম্পাউন্ড নিউক্লিয়াসের ফরমেশনটা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট এক্সাইটেড স্টেটে ফর্ম করছে। ইন ইন বোথ ইন বোথ ওয়েজ আমরা 64 জিঙ্ক এইটাকেই পাচ্ছি, কিন্তু তার যে এক্সাইটেড স্টেট সেটা যে একই হবে সেইটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে। সেটা অ্যাসিওর করা যায় by imparting definite energy to the alpha particle or to the proton. In first case, the alpha particles of energy ranging between 10 mega electron volt to 40 mega electron volt were used with nickel 60 as the target nucleus. Nickel 60 যদি আমাদের টার্গেট নিউক্লিয়াস থাকে, জিঙ্ক 64 এর ওই নির্দিষ্ট এক্সাইটেড স্টেটটাকে প্রডিউস করা সম্ভব যদি আলফা পার্টিকেলের এনার্জিটাকে এই 10 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে 40 মেগা ইলেকট্রন ভোল্টের মধ্যে রাখা হয়। On the other hand, in the second case, the protons of energy ranging between 3 mega electron volt to 33 mega electron volt were used with copper 63 as the target nucleus. কপার 63 কে যদি আমাদের প্রোটন দিয়ে বোম্বার্ড করতে হয়, করে জিঙ্ক 64 এর ওই নির্দিষ্ট এক্সাইটেড স্টেটটাকে পেতে হয়, তাহলে প্রোটনের মধ্যে এনার্জিটাকে এই 3 থেকে 33 মেগা ইলেকট্রন ভোল্টের মধ্যে রাখতে হবে। দেখতে পাচ্ছ দেয়ার ইজ এ ডিফারেন্স অফ 7 মেগা ইলেকট্রন ভোল্ট। আলফা পার্টিকেলের এনার্জিটা বিটুইন 10 to 40 মেগা ইলেকট্রন ভোল্ট, whereas for proton the energy ranges between 3 to 33 mega electron volt. Okay, in each case the excitation function অর্থাৎ রিঅ্যাকশন yield versus the projectile energy curve was determined. রিঅ্যাকশন yield মানে হচ্ছে রিঅ্যাকশনের ফলে কি পাচ্ছি সেইটাকে প্লট করা হচ্ছে কিভাবে as the energy of the projectile। আমরা রিঅ্যাকশনে কি পাচ্ছি মানে কতটা পরিমাণে পাচ্ছি সেইটাকে প্লট করা হচ্ছে as a function of the energy of the projectile। এটাই আমাদের ক্ষেত্রে অবজারভেবল। দেখো এবার অবজারভেশনটা কি, অবজারভেশনটা বোধহয় পরের স্লাইডে রয়েছে। প্রথমে এনার্জি গুলো নিয়ে একটু বলা আছে আর কি। দি এনার্জিজ অফ দি আলফা পার্টিকেলস এন্ড প্রোটনস ওয়্যার চোজেন টু প্রোডিউস দি কম্পাউন্ড নিউক্লিয়াস ইন দি সেম এক্সাইটেড স্টেট। এই যে বললাম যে যদি আমরা নিকেলকে টার্গেট নিউক্লিয়াস হিসাবে ইউজ করি, আলফা পার্টিকেলকে বোম্বার্ডিং পার্টিকেল হিসাবে ইউজ করি, তাহলে তার এনার্জিটা যে রেঞ্জে ভ্যারি করাবো নাকি কপারের সাথে আলফা পার্টিকেল না, ঠিকই আছে। নিকেলকে যদি বোম্বার্ডিং পার্টিকেল হিসাবে ইউজ করি, নিকেলকে যদি টার্গেট নিউক্লিয়াস হিসাবে ইউজ করি, আলফা পার্টিকেলকে যদি বোম্বার্ডিং পার্টিকেল হিসাবে ইউজ করা হয়, তাহলে তার এনার্জিটা ধরো ই আলফা। অন দি আদার হ্যান্ড যদি কপারকে যদি টার্গেট নিউক্লিয়াস হিসাবে ইউজ করি, প্রোটনকে যদি বোম্বার্ডিং পার্টিকেল হিসাবে ইউজ করা হয়, তাহলে প্রজেক্টাইল এনার্জিটা হচ্ছে ইপি। তো এই রিলেশনটা মেনটেন হতে হবে, ই আলফা সমান ইপি প্লাস 7 মেগা ইলেকট্রন ভোল্ট। সেটা এদের এই যে এনার্জি স্টেট সেইগুলোকে স্টাডি করলেই বোঝা যায়। এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটা জিঙ্ক 64 এর এনার্জি লেভেলকে দেখানো আছে। এই যে এনার্জি লেভেলটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কপার 63 আর প্রোটন এদের কম্বাইন্ড এনার্জি লেভেল। আর যদি আমি এই নিকেলের কথা কনসিডার করি, নিকেল এটা 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 বেসিক্যালি জিঙ্কের গ্রাউন্ড স্টেট। হ্যাঁ, জিঙ্কের গ্রাউন্ড স্টেট। নিকেল 60 আর আলফা 4 হিলিয়াম নিউক্লিয়াস। জাস্ট
নিকেলকে যদি আলফা দিয়ে বোমবার্ড করা হয়, এদের যে গ্রাউন্ড স্টেট, এদের যে এনার্জি, কম্বাইন্ড এনার্জি, সেটা হচ্ছে এইরকম কিছু একটা। তো এখানে দেখতে পাচ্ছ যে কপার 63 আর প্রোটন, এদের যে কম্বাইন্ড এনার্জি, নিকেল 60 আর আলফা পার্টিকেল, এদের কম্বাইন্ড এনার্জির মধ্যে গ্যাপটা 7 মেগা ইলেকট্রন ভোল্ট। কাজেই যদি আমাদেরকে সেম এক্সাইটেড স্টেট পেতে হয়, তাহলে নিশ্চয়ই আলফা পার্টিকেল আর প্রোটনের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, সেইটা কি 7 মেগা ইলেকট্রন ভোল্ট হতে হবে। আলফা পার্টিকেলের এনার্জিটা প্রোটনের এনার্জি থেকে 7 মেগা ইলেকট্রন ভোল্ট বড় হতে হবে। এখানে সেইটাই বোঝানো রয়েছে যে ই আলফা ইকুয়ালস টু ইপি প্লাস 7 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার দেখো কি পাওয়া যায়। ফলোইং ডিসইন্টিগ্রেশন প্রসেসেস ওয়্যার স্টাডিড ইন ইচ কেস। হ্যাঁ, দুটো কেসেই এইরকম ধরনের ডিসইন্টিগ্রেশন প্রসেসকে স্টাডি করা হয়েছে। আফটার ফরমেশন অফ কম্পাউন্ড নিউক্লিয়াস ইট উইল ডিকে। দেয়ার আর 3 ডিকে চ্যানেলস। একটা হচ্ছে 63 জিঙ্ক প্লাস নিউট্রন, যেমনটা আগে বললাম, 62 জিঙ্ক প্লাস 2 নিউট্রন, আর কপার 62 1 নিউট্রন 1 প্রোটন। এরকম 3টে ডিকে চ্যানেল। The excitation functions of the above reactions were determined as functions of the energy of alpha particle and energy of proton. এইখানে তার রেজাল্টটাকে দেখানো আছে, দেখো। এই দিক বরাবর এনার্জি অফ দি আলফা পার্টিকেলকে, সরি, এই দিক বরাবর এনার্জি অফ দি আলফা পার্টিকেলস সেটাকে প্লট করা হয়েছে। আর একই জিনিস বেসিক্যালি এনার্জি অফ প্রোটনসকে এখানে প্লট করা আছে। বুঝতে পারছো যে একটা তোমার 7 মেগা ইলেকট্রন ভোল্টের শিফট রয়েছে। এখানে কি তোমার প্রোটন এনার্জিটা 8, এইখানে তোমার প্রোটন এনার্জিটা 40, এই আলফা এনার্জিটা 40, হায়ার এজ প্রোটন এনার্জিটা এখানে কত, এখানে দেখো 33, এখানে 33, আর এই জায়গাটায় হচ্ছে 5। 5 নয়, রাদার এইটাকে কত বলবো, এইটাকে বলবো কত, 1 নাকি। 7 মেগা ইলেকট্রন ভোল্টের ডিফারেন্স, তাহলে এটাকে 1 বলবো আর কি। এরকম 4 4 গ্যাপে আছে, পরি দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে 1। 7 মেগা ইলেকট্রন ভোল্ট শিফট করানো রয়েছে প্রোটন এনার্জি স্কেলটাকে করে প্লট করা হয়েছে। এখানে দুটো প্লট অবজার্ভ করতে পারছো নিশ্চয়ই। প্লট গুলোর দিকে একটু কেয়ারফুলি তাকাও। এইখানে ক্রস সেকশনটাকে প্লট করা হয়েছে আর কি। হ্যাঁ, রিয়াকশন ইল্ড বা ক্রস সেকশন, এইটাকে প্লট করা হয়েছে। আমি মানেটা একটু বোঝানোর চেষ্টা করছি। এইখানে যে এটা দেখতে পাচ্ছ, যে লেখাটা দেখতে পাচ্ছ, এইটা কি বোঝাচ্ছে বলো তো? এটা কোন রিয়াকশনকে ডেসক্রাইব করছে? এই জিনিসটা বেসিক্যালি বোঝাচ্ছে যে নিকেল 60, এইটাকে যদি একটা আলফা পার্টিকেল দিয়ে বোমবার্ড করো, ইউ উইল হ্যাভ জিঙ্ক 63 প্লাস নিউট্রন। ক্লিয়ার? এই রিয়াকশনটাকে রিপ্রেজেন্ট করছে আমাদের। তাহলে এই যে ডেটাটা, এই যে কার্ভটা, এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটা এই রিয়াকশনের ইল্ডকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এই রিয়াকশনটার ক্রস সেকশন কত, যে নিকেল 60কে আলফা পার্টিকেল দিয়ে বোমবার্ড করলাম, what is the probability that gene 63 and a neutron is produced? এই জিনিসটাকে প্লট করছি as I am varying the energy of the projectile. আলফা পার্টিকেলের এনার্জিটা 8 মেগা ইলেকট্রন ভোল্ট দিলাম, এই রিয়াকশনটার ক্রস সেকশন দেখলাম। আলফা পার্টিকেলের এনার্জি 20 মেগা ইলেকট্রন ভোল্ট দিলাম, এই রিয়াকশনটার ক্রস সেকশন দেখলাম, এন্ড সো অন। এইরকম ভাবে এই যে গ্রাফটা দেখানো হয়েছে, সেই গ্রাফটা পাওয়া গেল। কনভিন্স সবাই? একই রকম ভাবে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটার দিকে তাকাও। এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিসের জন্য? এই গ্রাফটা ফর নিকেল 60 আলফা পিএন কপার 62। মানে রিয়াকশনটা কেমন, নিকেল 60 এইটাকে আলফা পার্টিকেল দিয়ে বোমবার্ড করা হচ্ছে, কি পাওয়া যাচ্ছে, 62 কপার রেসিডুয়াল নিউক্লিয়াস প্লাস একটা প্রোটন প্লাস একটা নিউট্রন। এই রিয়াকশনটার ক্রস সেকশন কত, সেইটাকে আমরা প্লট করছি এজ এ ফাংশন অফ আলফা পার্টিকেল। করলে যেটা হয় সেটা এখানে দেখানো হয়েছে। এখানে আলফা পার্টিকেলের এনার্জিটাকে ওই 8 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে 40 মেগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত ভ্যারি করানো হচ্ছে। ঠিক একই রকম ভাবে নিচেও এই গ্রাফটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, যেটা নিকেলকে আলফা পার্টিকেল দিয়ে বোমবার্ড করার পর জিঙ্ক 62 এবং দুটো নিউট্রন প্রডিউস হচ্ছে, সেই রিয়াকশন ইলটাকে ডেমনস্ট্রেট দেখাচ্ছে। হয়েছে প্রথম যে এটা বললাম, প্রথম যে কম্পাউন্ড নিউক্লিয়াস ফরমেশনের প্রসেসটা বললাম, নিকেল 60কে আলফা দিয়ে বোমবার্ড করলে জিঙ্ক 64 যে কম্পাউন্ড নিউক্লিয়াসের ফরমেশন হয়, সেই রিয়াকশনটা ক্লিয়ার হলো। ঠিক একই রকম ভাবে পরের যে গ্রাফটা, এই যে গ্রাফটা, এই গ্রাফটা কোন রিয়াকশনকে বোঝাচ্ছে? দেখো এখানে লেখা রয়েছে কপার 63কে প্রোটন দিয়ে যদি বোমবার্ড করা হয়,
কপার 63 কে যদি প্রোটন দিয়ে বোম্বার্ড করা হয় তাহলে জিঙ্ক 63 প্লাস নিউট্রন প্রডিউসড হবে। এই ক্রস সেকশনটা কত, এইটাকে আমরা অবজার্ভ করছি এজ এ ফাংশন অফ দি প্রোটন এনার্জি। যদি প্রোটন এনার্জির ফাংশন হিসেবে প্লট করা হয় তাহলে এইরকম ধরনের একটা গ্রাফ পাওয়া যায়। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় গ্রাফটা এইটা কি বোঝাচ্ছে, এইটা হচ্ছে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার ইল্ডটাকে দেখাচ্ছে। কপার 63 বোম্বার্ডেড বাই প্রোটন, কপার 62 প্রোটন নিউট্রন প্রডিউস হচ্ছে, সেইটার পসিবিলিটি কেমন। একই রকম ভাবে এই লাস্ট রিয়াকশনটা সেখানে এটা দেখানো হয়েছে। গ্রাফটা কি বুঝতে পেরেছো? রিঅ্যাকশন ইলটাকে যে প্লট করা হয়েছে এজ এ ফাংশন অফ দি বোম্বার্ডিং, এজ এ ফাংশন অফ দি এনার্জি অফ বোম্বার্ডিং পার্টিকেল। এই গ্রাফটা পরিষ্কার হয়েছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার দেখো জিনিসটাকে কিভাবে এক্সপ্লেন করা যায়। এক্সপ্লেনেশনটা একদম এসএন ঘোষালের যে রিসার্চ পেপারটা ছিল, অরিজিনাল পেপারটা ছিল, সেইখানটা থেকে কপি করা আছে। পেপারের রেফারেন্সটা এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা মোস্ট লাইকলি ফ্রিলি ডাউনলোড করতে পারবে। ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম আর কি, বা কনক্লুশনটা এইরকম যে অবজার্ভ ক্রস সেকশনস ফর আলফা এন, আলফা টু এন, আলফা পি এন রিঅ্যাকশনস অন নিকেল 60। দেখো আলফা এন, আলফা এন, আলফা এন, আলফা টু এন, আলফা পি এন রিঅ্যাকশনস অন নিকেল নিকেল 60। নিকেল 60 কে যদি আলফা দিয়ে বোম্বা, নিকেল নিকেল 60 কে, নিকেল 60 কে যদি আলফা দিয়ে বোম্বার্ড করা হয় নিউট্রন প্রডিউসড হবে, বা দুটো নিউট্রন প্রডিউসড হবে, বা একটা প্রোটন একটা নিউট্রন প্রডিউসড হবে। এই যে তিনটে ডিকে চ্যানেলের কথা বললাম সেইগুলোর ক্রস সেকশন অবজার্ভ করা হয়েছে। তার পাশাপাশি পিএন, পি2এন, পিপিএন এই রিঅ্যাকশন গুলো অন 63 সেটাকেও প্লট করা হয়েছে। হ্যাঁ, সেটা ক্রস সেকশন গুলোকে অবজার্ভ করা হয়েছে। প্রোটন কে আমি যদি কপার 63 কে প্রোটন দিয়ে বোম্বার্ড করি, নিউট্রন প্রডিউসড হচ্ছে একটা, দুটো নিউট্রন প্রডিউসড হচ্ছে, একটা প্রোটন একটা নিউট্রন প্রডিউসড হচ্ছে। এই যে রিঅ্যাকশন গুলো সেইগুলোর ক্রস সেকশন গুলোকে প্লট করা হয়েছে অ্যাজ ফাংশনস অফ দি কাইনেটিক এনার্জি অফ দি আলফা পার্টিকেলস এন্ড প্রোটনস রেসপেক্টিভলি। The proton energy scale has been shifted by 7 mega electron volt, যেমনটা বললাম, with respect to the alpha energy scale in order to bring the peaks of the proton curves into approximate correspondence with those of the alpha curves. It is clear from this figure that the ratio, এই যে alpha n এই রিঅ্যাকশনটার ক্রস সেকশন, alpha 2n এই রিঅ্যাকশনের ক্রস সেকশন, আর alpha pn এই রিঅ্যাকশনের ক্রস সেকশন, এদের রেশিওটা যদি নিকেল 60 জন্য ক্যালকুলেট করা হয় যা হবে উইদিন লিমিটস অফ এক্সপেরিমেন্টাল এরার্স সিগমা পিএন, সিগমা পি2এন, সিগমা পিপিএন ফর কপার 63, এই রেশিওটা একই রকম হবে। হ্যাঁ, তাহলে দিস ইজ ইন এগ্রিমেন্ট উইথ দি রিলেশনশিপ টু, মানে দিস ইজ ইন এগ্রিমেন্ট উইথ দি ভ্যালিডিটি অফ কম্পাউন্ড নিউক্লিয়াস অ্যাজাম্পশন। এটা তাহলে বোর্স যে ইন্ডিপেন্ডেন্স হাইপোথিসিস এই জিনিসটাকে এস্টাবলিশ করে, স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশন যেটা ছিল সেটাকে এস্টাবলিশ করে। কপার 63 কে প্রোটন দিয়ে বোম্বার্ড করে যে রিঅ্যাকশন গুলো পাচ্ছি তাদের ক্রস সেকশনের রেশিও যা নিকেল 60 কে আলফা পার্টিকেল দিয়ে বোম্বার্ড করলে যে ডিকে চ্যানেল গুলো হয় সেই রিঅ্যাকশন গুলোর ক্রস সেকশনের রেশিও একই রকম। এখান থেকে বোর্স ইন্ডিপেন্ডেন্ট হাইপোথিসিসটাকে এ করা যায়, এস্টাবলিশ করা যায়। এটাই বলা হলো আর কি। হ্যাঁ, বলো কোথাও ডাউট থাকলে। এটা সিলেবাসে এইবারে আলাদা করে মেনশন করা নেই, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এসএন ঘোষাল ওয়ার্ক উইথ এমিলিও সিগার, তোমরা নাম শুনে থাকতে পারো, হু ওয়াজ এ নোবেল লরেট। তো এইটা